বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি জানান, প্রাথমিকভাবে দুটি প্যাকেজ স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে স্টারলিংক রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬,০০০ টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪,২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদেরকে ৪৭,০০০ টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে বলে জানান তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য আজ থেকে অর্ডার করতে পারবেন। শুরুতে একটু খরচ হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। ফলে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদি তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যাত্রীরা নিরাপদে আছেন। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের পরপরই পাইলটের একটি ইঞ্জিনে আগুনের ফুলকি দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন, পরে জরুরি অবতরণ করেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ মঙ্গলবার সকালে এই আদেশ দেন। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার নুসরাতের জামিন আবেদনের শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছিলেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গতরাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। মামলার এজেহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টানা ২ ঘণ্টা ধরে হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে আলোচনা চলে। উভয় দেশ এই আলোচনাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করলেও যুদ্ধবন্ধে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই মস্কো ও কিয়েভ আলোচনায় বসবে। রুশ প্রেসিডেন্ট পুতিনও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনার পর পুতিন জানান, কিয়েভের সঙ্গে সমঝোতায় রাশিয়ার কোনো আপত্তি নেই। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমরা আগ্রহী। এখন সবচেয়ে কার্যকর উপায়টি নির্ধারণ করাই মূল বিষয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমরা একমত হয়েছি। রাশিয়া একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে ইউক্রেনকে একটি সমঝোতা স্মারক দেওয়ার প্রস্তাব দিতে এবং সেই অনুযায়ী কাজ করতে প্রস্তুত। ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধের পর গাজা উপত্যকায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে। সোমবার সকালে ৫টি জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে, যেগুলোতে শিশু খাদ্যসহ অন্যান্য জরুরি সামগ্রী ছিল। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান এই পদক্ষেপকে স্বাগত জানালেও তিনি এটিকে সমুদ্রের ফোঁটা হিসেবে উল্লেখ করেন, যা ২১ লাখ ফিলিস্তিনির জরুরি প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সিনেটের মিত্রদের চাপের পর এই সীমিত সহায়তা প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েলি সেনাবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মার্কিন সমর্থিত পরিকল্পনার আওতায় সহায়তা বিতরণের কেন্দ্র স্থাপন করে।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় সোমবার গাজা জুড়ে অন্তত 40 জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসাইরত শরণার্থী শিবিরে একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারদের উপর হামলায় 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ওই এলাকায় হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। ইসরায়েল আরও জানায় তারা গাজার সব এলাকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং খান ইউনিস শহরও তার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, যেখানে অভূতপূর্ব হামলা চালানো হবে বলে সতর্ক করা হয়েছে।